আমি পদ্মজা, পর্ব 11। লেখক ইলমা বেহরোজ। এখন মাঘ মাস চলে, কেটে গেছে 4 মাস। শুষ্ক চেহারা আর হিমশীতল মন নিয়ে পদ্মজা বসে আছে নদীর ঘাটে, গুনে গুনে 3 নম্বর সিঁড়িতে। নাকের ডগায় মেট্রিক পরীক্ষা, দিন রাত পড়তে হচ্ছে। সে নিয়ম করে প্রতিদিন ভোরে পড়া শেষ করে ঘাটে এসে বসে, নিজের অনুভূতিদের সঙ্গে বোঝাপড়া করার জন্য। কখনো উদাস হয়ে, আবার কখনো লাজুক মুখশ্রী নিয়ে ভাবে কারো কথা। সেই যে চিঠি দিয়ে হারালো, আর সাক্ষাৎ মিলল না তার। কখনো কি মিলবে? তিনি কি আসবে? এক চিঠি প্রতিদিন নিয়ম করে পড়ে পদ্মজা। ধীরে ধীরে অনুভব করে তার মধ্যে আছে অন্য আরেক সত্তা, যে সত্তা প্রতিটি মেয়ের অন্তরের গভীরে জেগে বসে থাকে ভালোবাসার অনুভূতি নিয়ে। কন্যা শীতের চাদর মুড়ি দিয়ে পদ্মজাকে খুঁজছে। 2 দিন আগে তার 8ম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা শেষ হয়েছে। হিমেল হাওয়ার হাড় কাঁপানো শীতে থেমে থেমে কাঁপছে সে। পদ্মজাকে ঘাটে বসে থাকতে দেখে পেছন থেকে ডাকলো, আপা। পদ্মজা তাকালো, বলল, কি? পদ্মজা পূর্ণাকে জিজ্ঞেস করলো, আম্মা আবার অসুস্থ হয়ে পড়েছে? পূর্ণা পদ্মজার পাশ ঘেঁষে বসলো। না, আম্মার কিছু হয়নি। পদ্মজা হাঁফ ছেড়ে বলল, আম্মা সারাদিন সেলাই কাজ করে, একদিকে তাকিয়ে থাকে, এক জায়গায় বসে থাকে, এজন্যই শরীরে এত অশান্তি, দুর্বল হয়ে পড়েছে। আব্বাকে বলিস আম্মারে নিয়ে সদরে যেতে, আমার কথা তো শুনবে না। আচ্ছা। দুজনে নদীর ওপারে তাকালো। অতিথি পাখির মেলা সেখানে। এত পাখি দেখে মন ভরে গেল। পাখিদের কলকাকলিতে এলাকা মুখরিত। এপার থেকেও শোনা যাচ্ছে, কোথা থেকে দৌড়ে আসছে প্রান্ত। সে 4 মাসে শুদ্ধ ভাষা রপ্ত করে নিয়েছে ভালোভাবে। এসেই বলল, আপারা কি করো? পূর্ণা বলল, পাখি দেখি। আয়, তুইও দেখ। প্রান্ত দূরে চোখ রাখল। সকালের ঘন কুয়াশার ডবল চাদরে ঢাকা নদীর ওপার। পাখিদের ভালো করে চোখে ভাসছে না। শীতের দাপটে প্রকৃতি নীরব, তাই পাখির কলকাকলি শোনা যাচ্ছে দারুণভাবে। প্রান্ত বলল, বড় আপা, একটা ধরে আনি। একদম না, পাখি ধরা ভালো না। অতিথি পাখিদের তো বলেও ধরা উচিত না, ওরা আমাদের দেশে অতিথি হয়ে এসেছে। প্রান্ত চুপসে গেল, ঠোঁট উল্টে বলল, আচ্ছা। তোরা এখানে কি করস? মোর্শেদের কণ্ঠস্বর শুনে 3 জন ঘুরে তাকালো। প্রান্ত হাসি মুখে ছুটে এসে বলল, আব্বা, আমি আজ তোমার সঙ্গে মাছ ধরতে যাব। মোর্শেদ প্রান্তকে কোলে তুলে নিয়ে বললেন, তোর মা আমার লগে কাজ্জা করব, আম্মাকে আমি বলবো। আচ্ছা যা, তুই রাজি করাইতে পারলে লইয়া যাম। মোর্শেদ গত 2 মাস ধরে প্রান্তকে চোখে চোখে রাখছেন। ছেলে নেই বলেই হয়তো প্রতিটা বাবা মায়ের একটি ছেলের আশা থাকে। হেমলতা পরপর 3টা মেয়ের জন্ম দিলেন। এ নিয়ে মোর্শেদ কখনো অভিযোগ করেননি, তবে মনে মনে ক্ষোভ করে একটা ছেলে চাইতেন। প্রান্তকে যখন প্রথম আনা হলো, ভিক্ষুকের ছেলে বলে তার খুব রাগ হয়। সময়ের সঙ্গে সঙ্গে প্রান্তকে চোখের সামনে ঝাঁপাতে লাফাতে দেখে ছেলের জন্য রাখা মনের শূন্য স্থানটা নাড়া দিয়ে ওঠে। মোর্শেদ 2 হাত বাড়িয়ে দেন অনাথ ছেলেটির দিকে। এখন দেখে আর বোঝার কোনো উপায় নেই যে মোর্শেদ আর প্রান্তর মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই। মোর্শেদ কাঠখোট্টা গলায় 2 মেয়েকে বললেন, সদরে যাইয়াম, তাদের 2 জনের লাইগা চাদর আনতাম না সুইটার। কথাটি শুনে পদ্মজা দারুণভাবে চমকালো। অনাকাঙ্ক্ষিত কিছু পেলে মানুষ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। পদ্মজার অবস্থাও তাই হলো। খুশি প্রকাশ করার মতো পথ খুঁজে পাচ্ছে না। স্নায়ুকোষ থমকে গেছে। শীতের তাণ্ডবে প্রকৃতি বিবর্ণ, অথচ তার মনে হচ্ছে বসন্তকাল চলছে। ডুব গিলে ঝটপট উত্তর দিল, আব্বা, তোমার যা পছন্দ তাই এনো। খুশিতে পদ্মজার গলা কাঁপছে। মোর্শেদ অনুভব করলেন সেই কাঁপা গলা। গত সপ্তাহের ঘটনা। মধ্যরাতে রমিজের মেয়ে এক ছেলের সঙ্গে ধরা পড়ে। অলন্দপুরে সে কি তুলকালাম তাণ্ডব। ছেলেটিকে ন্যাড়া করে জুতার মালা পরিয়ে পুরো অলন্দপুর ঘুরানো হয়েছে। আর মেয়ের পরিবারকে মাতব্বর সমাজ থেকে বিতাড়িত করেছেন। পদ্মজা অপূর্ব সুন্দর হওয়া সত্ত্বেও আজও কোনো চরিত্রের দোষ কেউ দিতে পারেনি। মেয়েটার দ্বারা কোনো অনৈতিক কাজ হয়নি। তার ঘরে যেন সত্যি একটা পদ্মফুলের বাস। ইদানিং মোর্শেদ পদ্মজাকে নিয়ে দোটানায় ভোগেন। খারাপ ব্যবহারটা আগের মতো আসে না। তিনি দ্রুত জায়গা ছেড়ে চলে যান। সকাল সকাল কলস ভরে খেজুরের মিষ্টি রস নিয়ে এলেন মোর্শেদ। প্রেমা খেজুরের রস দেখেই বলল, আম্মা, পায়েস খাবো। হেমলতা সমর্থন করলেন, আচ্ছা, খাবি। সূর্য অনেক দেরিতে উঠল। প্রকৃতির ওপর সূর্যের নির্মল আলো ছড়িয়ে পড়েছে। 4 ভাই বোন কাঁচা খেজুরের রস নিয়ে উঠানে বসলো পাটি বিছিয়ে। খেজুরের কাঁচা রস রোদে বসে খাওয়াটাই যেন একটা আলাদা স্বাদ, আলাদা আনন্দ। পায়েসের জন্য তো নারিকেলের দরকার, তাই মোর্শেদ নারিকেল গাছে উঠেছেন। আচমকা পদ্মজা প্রশ্ন করল, আজ কি সোমবার? পূর্ণা কথা বলার পূর্বে হেমলতা বারান্দায় থেকে বললেন, আজ তো সোমবারই, কেন?
পদ্মজা খেজুরের বাটি রেখে ছুটে যায় বারান্দায়। আজ স্কুল যাওয়ার কথা ছিল আম্মা। জুমা ম্যাডাম বলেছিলেন গুরুত্বপূর্ণ কথা আছে, সবাইকে যেতে বলেছেন। আমায় বলে রাখতি, সামনে পরীক্ষা, গুরুত্বপূর্ণ দেখে পড়া দিব বোধ হয়, এজন্যই ডেকেছে। তাড়াতাড়ি যা। এই পূর্ণা, তুইও যা। দুই বোন তাড়াহুড়ো করে বাড়ি থেকে দ্রুত বের হয়। সূর্য উঠলেও কনকনে শীতটা রয়ে গেছে। দুইজনের গায়ে মোর্শেদের আনা নতুন সোয়েটার। পদ্মজা যখন মোর্শেদের হাত থেকে সোয়েটার পেল, তখন আবেগ লুকিয়ে রাখতে পারেনি। মোর্শেদের সামনেই হাউমাউ করে কেঁদে দিল। তার কান্না মোর্শেদের হৃদয় স্পর্শ করে, কিন্তু মোর্শেদ নিজের অহংকার বোধের তাড়নায় দুর্বলতা প্রকাশ করেন না। পরিস্থিতি থেকে বাঁচতে বাড়ি থেকে বেরিয়ে যান, ফেরেন অনেক রাতে। পূর্ণা হাঁটার মাঝে বলল, আব্বার পছন্দ ভালোই, তাই না আপা? কিসের পছন্দ? সোয়েটারগুলো কি সুন্দর। পদ্মজা হাসতেই সামনের দাঁতগুলো জিলিক দিল। হাতের ডান পাশে ধান ক্ষেত, ধান গাছের ডগায় থাকা বিন্দু বিন্দু জমে থাকা শিশির রোদের আলোয় চিকচিক করছে। অনেকে হাতে কাছে নিয়ে প্রস্তুতি নিচ্ছে ধান কাটার। বাতাসে নতুন ধানের গন্ধ। হঠাৎ পূর্ণা চেঁচিয়ে উঠল, আপারে, লিখন ভাই। পদ্মজার নিঃশ্বাস এলোমেলো হয়ে পড়ে। মুহূর্তেই বুকের মাঝে তাণ্ডব শুরু হয়। পূর্ণার দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকালো সে। লিখন ব্যস্ত পায়ে এদিকেই আসছে। তার পাশে 4 ফুট উচ্চতার মগা। পদ্মজা অজানায় আশঙ্কায় চোখ ফিরিয়ে নিল। রুদ্ধশ্বাসে পূর্ণাকে বলল, এখানে আর এক মুহূর্ত না। কথা শেষ করে সে স্কুলের দিকে হাঁটা শুরু করে। পূর্ণা অবাক হয়, কিন্তু এ নিয়ে রাগ করল না। লিখন পেছন পেছন আসছে। পদ্মজার বুক কাঁপছে বিরতিহীনভাবে। তার চাহনি অশান্ত।